তো স্টার্ট করছি, ঠিক আছে। তো আজকে শুরু করছি আমাদের নতুন একটা হেডস অফ ইনকাম, সেটা হলো ইনকাম ফ্রম ক্যাপিটাল গেন, ঠিক আছে। ক্যাপিটাল গেন কথাটাই বোঝা যাচ্ছে কি, যে যদি কোনো ক্যাপিটাল গেন হয়, গেন নর্মালি দু ধরনের হয়, একটা হলো রেভিনিউ গেন আর একটা হলো ক্যাপিটাল গেন। রেভিনিউ গেন জিনিসটা কী জিনিস? রেভিনিউ গেন মানে তো তোমার নর্মাল বিজনেসের ডে টু ডে অ্যাক্টিভিটি, সেটা রেভিনিউ ইনকামের মধ্যে পড়ে। বিজনেসের যে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট হয়, ওখানে কী হয়, রেভিনিউ ইনকামগুলোকে লেখা হয় আর রেভিনিউ এক্সপেন্সেসগুলোকে লেখা হয়। তো রেভিনিউ ইনকাম আর রেভিনিউ এক্সপেন্সের ডিফারেন্স যেটা হয়, সেটা আইদার প্রফিট হবে অথবা লস হবে। তো ওইখান থেকে যে প্রফিট বা লস যেটা আসছে, রেভিনিউ প্রফিট আর রেভিনিউ এক্সপেন্সেস দুটোর ডিফারেন্সটা, সেটা ইনকাম ফ্রম বিজনেসে ট্যাক্সেবল হচ্ছে। কিন্তু এরকমও তো হতে পারে, কোনো লোকের কোনো পার্সোনাল অ্যাসেট আছে, সেটা তো ক্যাপিটাল অ্যাসেট হিসেবে ট্রিটমেন্ট করা হবে। যেমন ক্যাপিটাল অ্যাসেটে নর্মালি কী করে, তোমরা কোথায় দেখো, ব্যালেন্স শিটে। আজকে আমার ব্যালেন্স শিটে ফার্নিচার আছে, ব্যালেন্স শিটে আমার একটা মেশিনারি আছে, ব্যালেন্স শিটে আমার ল্যান্ড অ্যান্ড বিল্ডিং আছে। তো এইগুলো তো ক্যাপিটাল অ্যাসেটস হয়। তো এই অ্যাসেটগুলোকে যদি তুমি বেচে দাও, ঠিক আছে, এবং এই বেচার ফলে যদি কোনো গেন অ্যারাইজ হয়ে থাকে, গেন মানে লাভ, বা যদি কোনো লস হয়, সেটা ক্যাপিটাল গেন হেডে ট্যাক্সেবল হয়। লস হলে আর ট্যাক্সেবল হবে না অবশ্যই, ঠিক আছে। যদি কোনো লাভ হয়ে যায়, হয়তো তোমার ব্যালেন্স শিটে একটা মেশিনারি আছে 50,000 টাকা, তুমি সেটা একটা কাস্টমার পেলে 60,000 টাকা দিয়ে বেচে দিলে, তাহলে 50,000 টাকার মেশিনটা 60,000 টাকা দিয়ে বেচেছিল, আপাতত কত টাকার গেন দেখা যাচ্ছে? 10,000 টাকা। এটা মেন টপিক, ঠিক আছে। এরপরে এর মধ্যে কিছু নিয়ম আছে, এই গেনটা কী করে ক্যালকুলেট করা হয়, ঠিক আছে, সেগুলো নিয়ম আছে, আমরা ধীরে ধীরে করবো। তো হলো বই, পেজ নাম্বার 386। ঠিক আছে। তো প্রথমে দেখো একটা ডেফিনেশান আছে, যেখানে বলা আছে ক্যাপিটাল অ্যাসেট। ক্যাপিটাল অ্যাসেটের ডেফিনেশান আছে। ক্যাপিটাল অ্যাসেট কাকে বলে? আচ্ছা, ক্যাপিটাল গেন কাকে বলে? ক্যাপিটাল গেন মানে হলো এমন একটা গেন যেটা তৈরি হয়েছে কোনো ক্যাপিটাল অ্যাসেট ট্রান্সফারের ফলে, ঠিক আছে। তাহলে ক্যাপিটাল গেন হতে গেলে দুটো জিনিস থাকতেই হবে, ক্যাপিটাল অ্যাসেট থাকতে হবে আর ট্রান্সফার হতে হবে। এই দুটো না থাকলে ক্যাপিটাল গেন হবে না। তাহলে যেটা আমার ক্যাপিটাল অ্যাসেট নয়, সেটাকে বিক্রি করে যদি কোনো আমার গেন হয়, সেটা অবশ্যই ক্যাপিটাল গেন হবে না। তাহলে আগে তোমাকে জানতে হবে ক্যাপিটাল অ্যাসেট কী, ঠিক আছে। তো ক্যাপিটাল অ্যাসেট কী বলছে দেখো, ক্যাপিটাল অ্যাসেট মিনস এনি কাইন্ড অফ প্রপার্টি, যে কোনো প্রপার্টি মানে সম্পত্তি হেল্ড বাই অ্যান অ্যাসেসি, ঠিক আছে, অ্যাসেসির নামে আছে, ও হোল্ড করছে, ওয়েদার অর নট ইন কানেকশন উইথ হিজ বিজনেস অর প্রফেশন। মানে বিজনেসের যদি অ্যাসেট হয় সেটাও হবে, যদি পার্সোনাল অ্যাসেট হয় সেটাও হবে, ঠিক আছে। এনি সিকিউরিটি হেল্ড বাই ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর হুইচ হ্যাজ ইনভেস্টেড ইন সিকিউরিটি ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য রেগুলেশন মেড আন্ডার সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া কে? সেবি। সেবি কী করে? স্টক এক্সচেঞ্জকে রেগুলেট করে। তো স্টক এক্সচেঞ্জের যদি কোনো সিকিউরিটিও তোমার কাছে থাকে, সেটাও ক্যাপিটাল অ্যাসেট হিসেবে মান্য করা হবে, ঠিক আছে। তাহলে নর্মালি কী জানা গেল আপাতত, যে যদি তোমার কোনো অ্যাসেট থাকে, সেটা তোমার বিজনেসের নামে হতে পারে অথবা নিজের নামে হতে পারে। যদি কোনো সিকিউরিটি মানে শেয়ার, ডিবেঞ্চার, বন্ড, এই সকল জিনিস যদি থাকে, তাহলে সেই জিনিসগুলোকেও ক্যাপিটাল অ্যাসেট হিসেবে ট্রিটমেন্ট করা হবে। কিন্তু এই জিনিসগুলো ইনক্লুড নয়। কী কী ইনক্লুড নয়? স্টক ইন ট্রেড। স্টক ইন ট্রেড মানে কি? বিজনেসের স্টক। বিজনেসের স্টক ক্যাপিটাল গেন হবে না। কেন হবে না? কারণ বিজনেসের স্টক বিক্রি করে যে ইনকাম হচ্ছে, সেটা তো ইনকাম ফ্রম বিজনেসে ট্যাক্সেবল হয়ে যাচ্ছে, যার জন্য ওটার উপরে ক্যাপিটাল গেন লাগবে না। কারণ মনে করো সোনার ব্যবসা, সোনার দোকান, তো সোনার দোকানে স্টক কী হবে? অবশ্যই জুয়েলারি হবে, সোনা দানা হবে, ঠিক আছে। আজকে আমি একটা ওখান থেকে সোনা কিনে নিয়ে এলাম, একটা আংটি কিনে নিয়ে এলাম, জুয়েলারি কিনে নিয়ে এলাম, ঠিক আছে। আর ও সোনার ব্যবসা, ও যদি আংটি জুয়েলারি এসব বিক্রি করে, তাহলে ওর কোন এটা ট্যাক্সেবল হবে? ওটা ইনকাম ফ্রম বিজনেস, কারণ ওটা ন্যাচারাল বিজনেস।
আর আমি যদি আংটিটা কিনে এনে যদি বেচে দিই, সেটা কী হবে? ইনকাম ফ্রম ক্যাপিটাল। তার কারণ ওই যে আংটিটা, সেটা সোনা দোকানের কাছে হচ্ছে স্টক, কিন্তু আমার কাছে ওটা স্টক নয়, ওটা আমার কাছে হলো ক্যাপিটাল অ্যাসেট। ওটা আমার কাছে হলো ক্যাপিটাল অ্যাসেট। ঠিক আছে, নেক্সট কি বলছে? যদি কোনো পার্সোনাল মুভেবল এফেক্ট হয়ে থাকে। পার্সোনাল মুভেবল এফেক্ট মানে কি? কোনো পার্সোনাল অ্যাসেট যেটা স্থানান্তর করা যায়। যেমন মনে করো সাপোজ আমার নামে একটা গাড়ি আছে, তো গাড়িটা আমার নামে আছে, দেবাশিস পাল আমার নামে গাড়ি আছে, গাড়িটা পার্সোনাল, মুভও করা যায়। তাহলে গাড়ি বিক্রি করে যদি কোনো গেন আসে, সেটা কি ক্যাপিটাল গেন হবে? না, কারণ পার্সোনাল মুভেবল এফেক্টের ওপর ক্যাপিটাল গেন নেই। কিন্তু আমার যদি বিজনেসে যদি কোনো গাড়ি থাকে, বিজনেসের ব্যালেন্স শিটে কার্ড দেখানো আছে একটা, সেই কার্ডটা বিক্রি করে দিয়ে আমার ক্যাপিটাল গেন হলো, এটা কিন্তু ক্যাপিটাল গেন হিসেবে ট্রিট করা হবে। এখানে মনে রাখতে হবে পার্সোনাল মুভেবল এফেক্ট। কিন্তু আবার তাহলে পার্সোনাল মুভেবল এফেক্ট ক্যাপিটাল গেনের আয়তায় পড়ে না, কিন্তু এমন কিছু কিছু পার্সোনাল মুভেবল এফেক্ট আছে যেগুলো ক্যাপিটাল গেনের আয়তায় পড়ে যাবে। যেমন জুয়েলারি, আর্কিওলজিক্যাল কালেকশান, ড্রয়িং মানে ছবি টবি আঁকে, যে দামি দামি যে ছবিগুলো হয়, ঠিক আছে, কোনো পেন্টারের ড্রয়িংস, পেন্টিং, স্ক্যাপচার, এনি ওয়ার্ক অফ আর্ট। ঠিক আছে, তাহলে এইগুলো কিন্তু প্রতিটাই পার্সোনাল মুভেবল এফেক্ট। জুয়েলারি কি? ওটা তো পার্সোনাল মুভেবল এফেক্টের মধ্যেই পড়ছে। আজকে আমার মনে করো একটা গোল্ডের রিং আছে, ওটা আমার পার্সোনাল জিনিস, ওটা মুভও করা যায়, তো পার্সোনাল মুভেবল এফেক্টের মধ্যে পড়ছে। কিন্তু ইনকাম ট্যাক্স বলছে কি পার্সোনাল মুভেবল এফেক্ট ছাড়, কিন্তু এক্সেপশন দিয়ে রেখেছে যদি কোনো জুয়েলারি হয়, এটা কিন্তু ক্যাপিটাল গেন যদি হয়ে থাকে মান্য করা হবে। ঠিক আছে, ওকে। এবার জুয়েলারির মধ্যে অনেক কিছু এখানে ডিটেলস দিয়েছে, বাড়িতে একবার পড়ে নেবে। আপাতত জুয়েলারি মানে নর্মাল যেটা জুয়েলারি বলতে আমরা বুঝি, সেই জিনিসটাকেই বোঝানো হয়েছে। ঠিক আছে, নেক্সট তাহলে প্রথম কি ক্যাপিটাল অ্যাসেট হিসেবে ধরা হবে না? স্টক ইন ট্রেড। নেক্সট পার্সোনাল মুভেবল এফেক্ট। 3 নম্বর এগ্রিকালচারাল ল্যান্ড ইন রুরাল এরিয়া। ঠিক আছে, এগ্রিকালচারাল ল্যান্ড ইন রুরাল এরিয়া নর্মালি কত ধরনের হয়? 2 রকম হয়, একটা হলো রুরাল এরিয়া আর একটা হলো আরবান এরিয়া। ঠিক আছে, রুরাল এরিয়া মানে সফটলি স্পিকিং হলো গ্রামাঞ্চল, আরবান এরিয়া মানে শহরাঞ্চল, আক্ষরিক মানে। ঠিক আছে, তো এখানে রুরাল এরিয়া ডেফিনেশন দিয়ে দিয়েছে, ও সম্বন্ধে অনেক কিছু বলে দিয়েছে, বাড়িতে একবার রিড করে নেবে। শুধু তোমার কাজের জন্য যেটা দরকার মেনলি ক্যাপিটাল অ্যাসেট, ক্যাপিটাল গেন অ্যারাইজ হয় যে কোনো ক্যাপিটাল অ্যাসেট ট্রান্সফারের ফলে। ঠিক আছে, ক্যাপিটাল অ্যাসেট কী জিনিস? যে কোনো অ্যাসেট, সেটা নিজের নামে হতে পারে, বিজনেস নামে হতে পারে, অথবা কোনো সিকিউরিটি যেটা কোনো স্টক এক্সচেঞ্জে রেজিস্টার্ড আছে, যেটাকে সেবি রেগুলেট করে। কিন্তু এই 3টে জিনিস ক্যাপিটাল গেনের মধ্যে পড়বে না। যেমন স্টক ইন ট্রেড, বিজনেসের স্টক যদি হয় সেটা ক্যাপিটাল অ্যাসেটের মধ্যে পড়বে না। পার্সোনাল মুভেবল এফেক্টের মধ্যে কিছু এক্সেপশান আছে, যেটা পার্সোনাল মুভেবল এফেক্ট হওয়া সত্ত্বেও যদি ট্রান্সফার করে কোনো গেন হয় ক্যাপিটাল গেন হিসেবে ট্রিট করা হয়। যেমন নর্মালি জেনে রাখো জুয়েলারি আর ড্রয়িং, স্কাল্পচার, আর্কিওলজিক্যাল কালেকশান, এগুলো রেয়ার জিনিস। ঠিক আছে, আর এগ্রিকালচারাল ল্যান্ড ইন রুরাল এরিয়া, চাষের জমি হতে হবে রুরাল এরিয়া। ওকে, দেখে না একবার কোনো ডাউট থাকলে বলো, দেখে নিই। বলছে গোল্ড বন্ড, দ্য ফলোয়িং গোল্ড বন্ড ইস্যুড বাই সেন্ট্রাল গভর্নমেন্ট আর নট ক্যাপিটাল অ্যাসেট। এই গোল্ড বন্ডগুলো 6.5 গোল্ড বন্ড, এগুলো সব গভর্নমেন্টের, 7% গোল্ড বন্ড আর ন্যাশনাল ডিফেন্স গোল্ড বন্ড। মানে তোমার কাছে যদি এই সকল বন্ড মানে কি জানো তো? বন্ড মানে বোঝো, এগুলো এক ধরনের ইনভেস্টমেন্ট, ডিবেঞ্চার টাইপ অফ ডিবেঞ্চার। তুমি এখানে পয়সা লাগালে বছরে 6.5% রেটে ইন্টারেস্ট পাবে, আর একটা নির্দিষ্ট টেনিওর থাকবে, সেই টাইম পর তোমাকে টাকা ওরা শোধ দিয়ে দেবে। পুরো সিকিউর জায়গা গভর্নমেন্টের। ঠিক আছে, 7% গোল্ড বন্ড আর ন্যাশনাল ডিফেন্স বন্ড। ন্যাশনাল ডিফেন্স বন্ড মানে তুমি যে পয়সাটা দিচ্ছ সেটা ন্যাশনাল ডিফেন্সের কাজে ব্যবহার করা হবে। ওখান থেকে যেহেতু তোমার ফান্ড ইউজ হচ্ছে, সাডেন খুব সামান্য একটা ইন্টারেস্ট দেয় ওরা, বেশি ইন্টারেস্ট দেয় না, খুব সামান্য। ঠিক আছে,
স্পেশাল বেয়ারার বন্ড, কিছু কিছু বন্ডকে স্পেশাল বেয়ারার বন্ড হিসেবে বলা হয়েছে, যেটা ইস্যু করছে কারা দেখো, সেন্ট্রাল গভর্নমেন্ট। গোল্ড ডিপোজিট বন্ড ইস্যুড আন্ডার গোল্ড ডিপোজিট স্কিম 1999 or deposit certificate issued under gold monetization scheme। তাহলে তোমাকে এত ডিটেলস মনে রাখার দরকার নেই, মনে রাখবে ছটা জিনিস ক্যাপিটাল গেনের আওতায় পড়বে না, ক্যাপিটাল গ্যাসের আওতায় পড়বে না। এক নম্বর কী বলো, এগ্রিকালচারাল ল্যান্ড স্টক ইন ট্রেড। প্রথম হলো স্টক ইন ট্রেড মানে বিজনেসের স্টক। দু নম্বর পার্সোনাল মুভেবল এফেক্ট। পার্সোনাল মুভেবল এফেক্ট যদিও ক্যাপিটাল গেনের মধ্যে পড়ে না, কিন্তু কিছু কিছু পার্সোনাল মুভেবল এফেক্ট আছে যেগুলো ক্যাপিটাল গেনের মধ্যে পড়ে, যেমন জুয়েলারি, আর্কিওলজিক্যাল কালেকশন, স্ক্ল্যাপচার, ড্রয়িং, পেন্টিং। ওকে, নেক্সট হলো এগ্রিকালচারাল ল্যান্ড ইন রুরাল এরিয়া। চাষের জমি, গ্রামাঞ্চলে যদি কোনো চাষের জমি থাকে সেটা যদি বিক্রি করো সেখানে কোনো ক্যাপিটাল গেন লাগবে না। নেক্সট বলেছে গোল্ড বন্ড, স্পেশাল বেয়ারার বন্ড আর গোল্ড ডিপোজিট বন্ড। ঠিক আছে, তো এই অ্যাসেটগুলো ক্যাপিটাল অ্যাসেটের মধ্যে পড়বে না। তাহলে আমি বলতে পারি এই অ্যাসেটগুলো বাদ দিয়ে যা যা অ্যাসেট আছে সেগুলো সবই ক্যাপিটাল অ্যাসেটের মধ্যে পড়বে। ওকে, এগুলো ছোটোবেলায় পড়েছো। টাইপ অফ ক্যাপিটাল অ্যাসেট, ক্যাপিটাল অ্যাসেটকে দুভাগে ভাগ করা হয়, একটা হলো শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট আর একটা হলো লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট। বাংলায় বললে হয় স্বল্পমেয়াদী মূলধনী সম্পত্তি, দীর্ঘমেয়াদী মূলধনী সম্পত্তি। বাংলার ইউজ করবে না, ইংলিশেই করবে। ঠিক আছে, চলো শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেটের ডেফিনেশন কী দিয়েছে দেখো। It means capital asset held by an assessee for not more than 36 months immediately before the date of transfer। তার মানে কি, আজকে মনে করো আমি একটা অ্যাসেট কিনলাম, ঠিক আছে, আমি সেটাকে বিক্রি করলাম 4 বছর পর, সাপোজ 4 বছর মানে 48 মাস হয়ে গেল, তাহলে সেটা স্বল্পমেয়াদী মানে লং টার্ম হবে না শর্ট টার্ম হবে? সেটা লং টার্ম হবে। মনে করো 2 বছর পর বেচে দিলাম, শর্ট টার্ম। আমি এক্স্যাক্ট 36 মান্থ রেখে মানে ঘড়ি ডেট কাউন্ট করে 36 মাস হয়েছে, 36 মাসের দিন বেচে দিলাম, বলো শর্ট টার্ম আর লং টার্ম হবে? কি বলেছে পড়ো। It means capital asset held by an assessee for not more than 36 months। তার মানে 36 অবধি চলবে, 36 এর পর চলবে না। ঠিক আছে, তাহলে 36 মাস রেখে যদি বেচে দিই সেটা শর্ট টার্মের মধ্যেই পড়বে। ঠিক আছে, এটা সবাই জানে যে 36 মাসের কম হলে শর্ট টার্ম, 36 মাসের বেশি হলে লং টার্ম। আমি এক্স্যাক্ট 36 মাসে বিক্রি করেছি, শর্ট টার্ম। এখানে একটা এক্সেপশন দিয়েছে দেখো, দ্য ফলোয়িং কেসেস অ্যান অ্যাসেট উইল বি টার্মড অ্যাজ শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট ইফ ইট ইজ হেল্ড ফর নট মোর দ্যান 12 months immediately before the date of transfer, equity or preference share in a company being listed in a recognized stock exchange। ভারতের রেকগনাইজড স্টক এক্সচেঞ্জ কি? সেবি কোনো স্টক এক্সচেঞ্জ নাকি? মোটা। আচ্ছা, তাহলে এই সিকিউরিটি এক্সচেঞ্জ যে সেবি আছে সে কী করে, মানে শেয়ার বাজারকে কন্ট্রোল করে। তো তুমি যদি কোনো সিকিউরিটি যদি কিনে থাকো, সেই সিকিউরিটিজের ক্ষেত্রে এটা 36 মাসের জায়গা হয়ে যাবে 12 মাস। ঠিক আছে, কোনো সিকিউরিটি যদি 1 বছরের বেশি যদি হোল্ড করে ছেড়ে দাও তাহলে সেটা লং টার্ম হবে, 1 বছর হোল্ড করলে শর্ট টার্ম। ঠিক আছে, সিকিউরিটির মধ্যে কী কী পড়বে? ইকুইটি শেয়ার, প্রেফারেন্স শেয়ার, ডিবেঞ্চার। ঠিক আছে, ওকে। তাহলে এখান থেকে নাট সেলের কথা বললে কী দাঁড়িয়ে আসছে? যদি নেট কথা বলো যে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন কখন হয়? কোনো একটা ক্যাপিটাল অ্যাসেট যেটা 36 মাস, 3 বছর নয় কিন্তু 36 মাসের বেশি সময় ধরে তুমি হোল্ড করে তারপর বিক্রি করেছো, সেটা হলো লং টার্ম। বা 36 মাস বা তার যদি কম হয়ে যায় তাহলে শর্ট টার্ম। কিন্তু শেয়ার সিকিউরিটিজের ক্ষেত্রে এটা 12 মাস, 1 বছর নয় কিন্তু। মানে 1 বছর বললে একটা ইয়ার কাউন্ট হয়, 12 মাস যে কোনো 12 মাস হতে পারে। ঠিক আছে, চলো এবার দেখে নাও, এটা কোনো ডাউট থাকলে বলো কি। ওকে, নেক্সট কি বলেছে? জিরো কুপন বন্ড। জিরো কুপন বন্ড মানে কি?
পরের পাতা দেখো আছে জিরো কুপন বন্ড। জিরো কুপন মানে কি জানো? আমরা যে কোনো ডিবেঞ্চার বা বন্ডের আগে ইন্টারেস্টের রেট লেখা থাকে না, 9% ইন্টারেস্ট রেট, 12% ইন্টারেস্ট রেট। হ্যাঁ, আমরা কি বলি অ্যাকাউন্টসের ভাষায়? তো যে কোনো ডিবেঞ্চার বা বন্ডের আগে লেখা থাকে না 9%, 12%, আমরা অ্যাকাউন্টসের ভাষায় সেটা কী বলি? ইন রেট অফ ইন্টারেস্ট। বাট ফিনান্সের ভাষায় বলো বা ট্যাক্সের ভাষায় বলো, ওটাকে বলে কুপন। কুপন মানে ওই ছোটো কুপন নয়, কুপন মানে ইন্টারেস্ট রেটটাকে ওরা কুপন নামেছে। যদি বলে 5% কুপন বন্ড, তার মানে ইন্টারেস্ট রেট 5%। তো জিরো কুপন বন্ড মানে যার উপর কোনো ইন্টারেস্ট দেবে না। তো জিরো কুপন বন্ডের ক্ষেত্রেও কিন্তু 24 মাস নয়, ওখানে 12 মাস। ঠিক আছে, নেক্সট ইউনিটস অফ ইউটিআই। ইউটিআই কি? মিউচুয়াল ফান্ড। যেমন কোম্পানির কী হয়? শেয়ার হয়। মিউচুয়াল ফান্ডে শেয়ার হয়, মানে হয় ইউনিটস। ঠিক আছে, তো যদি ইউটিআই মিউচুয়াল ফান্ডে যদি কোনো ইউনিট কিনে রাখো, সেটাও যদি 12 মাস হোল্ড করার পর বিক্রি করো, সেটা লং টার্ম হিসেবেই ধরা হবে। ঠিক আছে, তাহলে শর্ট টার্মের ডেফিনেশনটা এখানে ক্লিয়ার হলো। তাহলে এই লং টার্ম কী হবে? নর্মাল অ্যাসেটের ক্ষেত্রে 36 মাসের বেশি, আর শেয়ার সিকিউরিটিজের ক্ষেত্রে 12 মাসের বেশি। ঠিক আছে, সেকশন 50-তে একটা ছোট কথা বলা আছে, দেখো তোমাদের এটা সেকশন 32 পড়ানোর সময় আমি বলেছিলাম, এনি গেইন অন ট্রান্সফার অফ আ depreciable asset shall be taxed as short-term capital gain irrespective of their period of holding। সেকশন 32 যখন করেছিলাম তখন বলেছিলাম না, বিজনেস অ্যাসেটের ওপর যদি ব্লকের সমস্ত অ্যাসেট বেচে দেয়, ওরা ব্লকের ভ্যালু যদি নেগেটিভ হয়ে যায়, নেগেটিভ কখন আসে? যখন ওপেনিং ডাব্লিউডিবি অ্যাট পারচেস, ওটার থেকে সেলিং প্রাইসটা যদি বড় হয়ে যায়, তাহলে নেট ফিগারটা কী আসবে? নেগেটিভ আসবে। নেগেটিভ মানে গেন হয়েছে, এবং সেই গেনটা কখনোই লং টার্ম ক্যাপিটাল গেন হতে পারে না। বিজনেস অ্যাসেট যতদিনই হোল্ড করে রাখো, যে কোনো ডেপ্রিসিয়েবল অ্যাসেট, বিজনেস অ্যাসেট হলো আমার ডেপ্রিসিয়েবল, তার উপর ডেপ্রিসিয়েশন চার্জ করা হয়। বিজনেস অ্যাসেট ডেপ্রিসিয়েবল অ্যাসেটের ওপর কোনোদিন লং টার্ম ক্যাপিটাল গেন হবে না। তোমার ব্যালেন্স শিটে একটা ফার্নিচার আছে, তুমি 20 বছর ধরে ইউজ করেছো, 20 বছর ইউজ করার পরও সেটা বিক্রি করে দিলে, কিছু টাকা গেন হলো, সেটা কিন্তু লং টার্ম ক্যাপিটাল গেন হবে না, সেটা শর্ট টার্ম ক্যাপিটাল গেন হবে। তোমাদের যখন সেকশন 32 পড়েছিলাম তখনও বলে দিয়েছিলাম। ওকে, চলো এখানে একটা দেখো লিস্ট দেওয়া আছে, লং টার্ম শর্ট টার্মের একটা ছোটো সামারি করে দেওয়া আছে। ঠিক আছে, লং টার্ম ক্যাপিটাল আছে 12 মাস, 24 মাস, 36 মাস। এই 24 মাসটা হয়েছে আনলিস্টেড কোম্পানির শেয়ারের ওপর হয়েছে, নতুন এসছে এটা। ঠিক আছে, নর্মালি তোমরা জেনে রাখো যে শর্ট টার্ম যেগুলো ক্রাইটেরিয়া ফুলফিল করছে না, সেগুলো হয়ে যাচ্ছে লং টার্ম। ওকে, পিরিয়ড অফ হোল্ডিংটা যদি নর্মাল সম্পত্তির ক্ষেত্রে 36 মাসের বেশি হয়ে যায়, তাহলে সেটা লং টার্ম। আর শেয়ার সিকিউরিটিজের ক্ষেত্রে 12 মাস, লিস্টেড শেয়ার হলে 12 মাস, আর যদি আনলিস্টেড কোম্পানি হয় তাহলে সে 24 মাস। আনলিস্টেড কোম্পানি কী জিনিস? যে কোনো কোম্পানি যখন শেয়ার বিক্রি করতে যায় না, তাকে স্টক এক্সচেঞ্জে লিস্টিং করাতে হয়। তো যারা লিস্টিং করায় না তারাই হলো আনলিস্টেড, তাদের এতে বিয়ে হয় না, রেকগনাইজ স্টক এক্সচেঞ্জে হয় না, প্রাইভেট প্লেসমেন্ট হয় তাদের। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে হলো শর্ট টার্ম ক্যাপিটাল গেন। ঠিক আছে, শর্ট টার্ম ক্যাপিটাল গেন। তো শর্ট টার্ম দেখো, ক্যাপিটাল গেন মানে সিম্পল, ক্যাপিটাল গেনের কনসেপ্ট হলো সেলিং প্রাইস মাইনাস পারচেস প্রাইস। গেন কীভাবে আসে? পেজ নাম্বার 399। হ্যাঁ 399। দেখো ওখানে একটা ফরম্যাট দেওয়া আছে, সেলিং প্রাইস মাইনাস পারচেস প্রাইস। তো শর্ট টার্ম ক্যাপিটাল গেন যদি কিছু হয়ে থাকে, কীভাবে শর্ট টার্ম ক্যাপিটাল গেন বের করে? ফরম্যাটটা দেখে নাও একটুখানি। বলছে সেলস কনসিডারেশন। সেলস কনসিডারেশন মানে হলো তুমি যে দামে জিনিসটাকে বিক্রি করছো, তাহলে সেলস কনসিডারেশন পেলো। লেস এক্সপেন্সেস অন ট্রান্সফার। তুমি বলবে স্যার এক্সপেন্সেস অন ট্রান্সফার মানে? লাইভ এক্সাম্পল দেখো, মনে করো সাপোজ কারোর একটা বিল্ডিং আছে, বিল্ডিং বাড়ি ফ্ল্যাট, সে যদি বাড়িটা বিক্রি করতে চায়, একটা সাধারণ লোক সে তো আর ঘেরা পেটিয়ে বলবে না যে আমি বাড়ি বিক্রি করে দিয়ে, ও তাহলে কী করবে? লোকাল যারা ব্রোকার আছে তাদেরকে ধরবে। হ্যাঁ, ওদের কাছে সব খবর থাকে কে বাড়ি কিনতে চায়,
তো ও ব্রোকারদেরকে বলে দিলে ব্রোকার কী করবে, ওদেরকে একটা কাস্টমার এনে দেবে, দিয়ে বিক্রি করে দেবে। আর যে ব্রোকার হয়, তুমি জানো ব্রোকারের ডবল ইনকাম থাকে, যে সেলার তার কাছ থেকেও নেবে, যে পারচেজার তার কাছ থেকেও নেবে। তো আমি যদি সেলার, আমি যদি একটা বাড়ি বিক্রি করতে চাই, তাহলে টোটাল যা সেলিং প্রাইস হবে তার উপর ব্রোকারেজ নেবে। তো সেটা হলো আমার এক্সপেন্সেস। সাপোজ মনে করো আমি 100 টাকার একটা বাড়ি বিক্রি করলাম, যে ব্রোকারেজ ছিল সে 1 টাকা নিয়ে নিল ওখান থেকে, তাহলে আমার নেট সেলিং প্রাইস কত হবে? 99 টাকা। তাহলে ক্যাপিটাল গেইন যখন ক্যালকুলেশন করা হবে তখন সেলটা কিন্তু 99 টাকাই ধরা হবে, 100 টাকা ধরা হবে না। ব্রোকারেজ এক্সপেন্সেসটা বাদ দিয়ে। হ্যাঁ, শুধু ব্রোকারেজ এক্সপেন্সেস নয়, বাড়ি বিক্রি করার জন্য জায়গা খরচা হবে, সবই মাইনাস হয়ে যাবে। ব্রোকারেজটা কমন খরচা, তাই বললাম। আর কি মাইনাস হবে? কস্ট অফ অ্যাকুইজিশন, যে দামে আমি বাড়িটা কিনেছিলাম সেটা হলো কস্ট হয়েছে, সেটা অবভিয়াস ব্যাপার মাইনাস হবে। পারচেজ প্রাইস। আর কস্ট অফ ইমপ্রুভমেন্টও মাইনাস হবে। ইমপ্রুভমেন্ট কেন মাইনাস হবে? সাপোজ মনে করো এরকম হলো, আমি একটা জমি কিনেছিলাম, বাড়ি ছিল না ওখানে, তার ওপর আমি বাড়ি করেছি, বাড়ি করে বাড়িটাকে ভালো লাগলো না, আমার বেচে দিয়েছে 3 বছরের মধ্যে। তাহলে বাড়ি বিক্রি করে আমি টাকা যেটা পাবো সেখান থেকে তাহলে কী কী মাইনাস হবে? জমির দাম মাইনাস হবে, যেটা কস্ট অফ অ্যাকুইজিশন। এবার ওই জমির ওপর আমি বাড়ি করেছিলাম, কস্ট অফ ইমপ্রুভমেন্ট। তাহলে যখন কোনো ক্যাপিটাল গেইন বের করবে, কস্ট অফ অ্যাকুইজিশন তো মাইনাস হবেই, ওর সাথে কস্ট অফ ইমপ্রুভমেন্টও মাইনাস হবে, মানে জিনিসটাকে ইমপ্রুভ করার জন্য। সাপোজ মনে করো একটা এক্সাম্পল দিচ্ছি, মনে করো তুমি একটা চালালা বাড়ি কিনেছো, যেখানে চাল আছে, ঢালাই নেই, অ্যাডভেস্টার চাল বা টালির চাল আছে, তুমি ওর মধ্যে ঢালাই দিয়েছো। আগে কাঁচা বাড়ি ছিল, বাঁশের বাড়ি ছিল বা বেড়ার বাড়ি ছিল, সেখানে তুমি সিমেন্ট দিয়ে পাকা বাড়ি করেছো। তো সিমেন্ট দিয়ে পাকা বাড়ি করার জন্য, ঢালাই বাড়ি করার জন্য যা খরচা করবে সেই খরচাগুলো অ্যাজ কস্ট অফ ইমপ্রুভমেন্ট হিসেবে মাইনাস হবে। আরও এক্সাম্পল নাও, মনে করো একটা জমি কিনেছে, যেটা জলা জমি। জলা জমি মানে বোঝো তো, সমাধান না, জল জমে আছে। তো তোমাকে জলা জমিতে কী করতে হবে? মাটি ফেলতে হবে। তো মাটি ফেলার জন্য যা যা খরচা সেটা কস্ট অফ ইমপ্রুভমেন্ট হিসেবেই ট্রিট করা হবে। তাহলে শর্ট টার্ম ক্যাপিটাল কী করে বেরোয়? সেল প্রাইস লেস এক্সপেন্সেস অন ট্রান্সফার। তাহলে নেট সেল প্রাইস চলে আসবে। নেট সেল প্রাইস থেকে কী কী মাইনাস হবে? কস্ট অফ অ্যাকুইজিশন আর কস্ট অফ ইমপ্রুভমেন্ট। এই দুটো জিনিস মাইনাস হলে তোমার চলে আসবে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন। আর শর্ট টার্ম ক্যাপিটাল গেইন থেকে কিছু স্পেসিফিক সেকশন আছে, মনে রাখবে। ক্যাপিটাল গেইন থেকে একটাই ডিডাকশন হয়, সেটা সেকশন 54। এবং 54-এর অনেকগুলো ভাগ আছে, এগুলো 54B, 54D, 54G, 54GA, এগুলো তোমাদের সিলেবাসে নেই। তোমাদের ওই শুধু শর্ট টার্ম ক্যাপিটাল গেইন অবধি আছে, ঠিক আছে? তাহলে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন কী করে বের করবো বলো? সেলিং প্রাইস লেস এক্সপেন্সেস অন ট্রান্সফার। নেট সেলিং প্রাইস হলো লেস কস্ট অফ অ্যাকুইজিশন লেস কস্ট অফ ইমপ্রুভমেন্ট যদি কিছু থাকে সেটা। ওকে, চলো একটা শর্ট টার্ম ক্যাপিটাল গেইন বললাম তো। নেক্সট আসছে লং টার্ম ক্যাপিটাল গেইন, 403 পেজ, ঠিক আছে? দেখো, লং টার্ম ক্যাপিটাল গেইন আর শর্ট টার্ম ক্যাপিটাল গেইনের মধ্যে শুধু টাইম ফ্যাক্টরটাই কাজ করে, আর কোনো কিন্তু আলাদা কিছু নেই। বেসিক ফরম্যাট সেম। দেখো, সেলস কনসিডারেশন লেস এক্সপেন্সেস অন ট্রান্সফার, নেট সেল কনসিডারেশন আসবে। শুধু যখন শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ছিল তখন আমরা কী লিখতাম? কস্ট অফ অ্যাকুইজিশন। কিন্তু এখানে হচ্ছে দেখো ইন্ডেক্স কস্ট, মানে তোমার কস্ট অফ অ্যাকুইজিশনটাকে ইন্ডেক্সেশন করতে হবে। ইন্ডেক্সেশন মানে কি? মনে করো সাপোজ একটা জমি আমি কিনেছিলাম 10 বছর আগে, একটা সার্টেন টাকা দিয়ে কিনেছিলাম, আজকে জমিটা বেচে দিচ্ছি। তো আজকে জমির দাম অবশ্যই তো বেশি হবে, তাই বিক্রি করলে বেশি দাম পাবো। তাহলে জমির দামটা যদি আজকেকার লাগাই, তাহলে কস্ট প্রাইসটাও তো আজকেকার লাগানো উচিত। এটা টাইম ভ্যালু অফ মানি নয়, কিন্তু টাইম ভ্যালু অফ মানি অন্য জিনিস, সেটা ম্যাথামেটিক্যালি ক্যালকুলেশন। এটা ইনকাম ট্যাক্সে বলছে কি, যে তুমি জমিটা আজকে বিক্রি করেছো, বাট কিনেছিলে 10 বছর আগে। তো তুমি যদি 10 বছর আগেকার যদি কস্ট প্রাইসটা যদি আজকের সাথে মাইনাস করো, তাহলে অবভিয়াস ব্যাপার কিন্তু অনেক চলে আসবে। তাহলে মনে করো 10 বছর আগে আমি একটা জমি কিনেছিলাম 1 লক্ষ টাকা দিয়ে। তো 10 বছর আগে যে জমিটার দাম ছিল 1 লক্ষ টাকা, সেটা আজকের দাম নিশ্চয়ই 1 লক্ষ টাকা থাকবে না, সেটা নানা করে হলেও 10 লক্ষ টাকা কাছাকাছি যাবে। তাহলে 10 লক্ষ টাকার জমিটা আজকে বিক্রি করে 10 লক্ষ টাকা পেয়েছি, আর কস্ট অফ অ্যাকুইজিশন কত? 1 লাখ। তাহলে আমার নেট গেন কত হচ্ছে? 9 লাখ টাকা। কিন্তু প্র্যাকটিক্যালি কি 9 লাখ টাকা গেন হওয়া উচিত? কারণ 10 লাখ টাকাটা আজকে কার, আর 1 লাখ টাকাটা কবে কার? 10 বছর আগে কার। তার জন্য ওরা বলছে এই যে 1 লাখ টাকা যেটা আছে, যেটা 10 বছর আগে কার আছে, ওটাকে আজকের ডেটে কনভার্ট করে দেবে। এই পদ্ধতিটাকে ইনকাম ট্যাক্সের ভাষায় বলা হয় ইন্ডেক্সেশন।
ঠিক আছে, যার জন্য লং টার্ম ক্যাপিটাল গেইনের ক্ষেত্রে যখন কোনো কিছু মাইনাস করবো সেটা ইন্ডেক্সেশন করে মাইনাস করতে হবে। ঠিক আছে, তার জন্য ওরা ল্যাঙ্গুয়েজটা কি দিয়েছে দেখো, ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন আর ইন্ডেক্স কস্ট অফ ইমপ্রুভমেন্ট। ঠিক আছে, ফাইনালি আসবে লং টার্ম ক্যাপিটাল গেইন। ওকে, এবার লং টার্ম ক্যাপিটাল গেইন থেকে এতগুলো সেকশন মাইনাস হয়, সব 54 দেখো। ওকে, ফাইনালি আসবে ট্যাক্সেবল লং টার্ম ক্যাপিটাল গেইন। 54 না, কয়েকটা সিম্পল কয়েকটা আছে, আমি বলে দেবো। ওকে, এবার ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশনগুলো জানতে হবে। ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন দেখো নিচে দেওয়া আছে কীভাবে করে। ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন কীভাবে বের করে, কস্ট অফ অ্যাকুইজিশন স্টার মানে হলো ইন্টু ইন্ডেক্স কস্ট ফর দ্য ইয়ার অফ ট্রান্সফার মানে কারেন্ট ইয়ারের ইন্ডেক্সেশন ডিভাইডেড বাই ইন্ডেক্সেশন ফর দ্য ইয়ার অফ অ্যাকুইজিশন। ঠিক আছে, তার মানে এখান থেকে কী বোঝা যাচ্ছে যে ইন্ডেক্সেশন নিশ্চয়ই কোনো একটা সংখ্যা হবে এবং সেই সংখ্যাটা প্রতি বছর সমান নয়। প্রতি বছর সমান নয়, দেখো পরের পাতায় দেখো ইন্ডেক্সেশন একটা চার্ট দিয়ে দিয়েছি তোমাকে। তোমার ফাইন্যান্সিয়াল ইয়ার কত? ফাইন্যান্সিয়াল ইয়ার 19-20। তোমার ফাইন্যান্সিয়াল ইয়ার 19-20। ফাইন্যান্সিয়াল ইয়ারে তোমার ফাইন্যান্সিয়াল ইয়ারে ইন্ডেক্সেশন কত? 289। দেখতে পাচ্ছ উপরে চার্ট দেওয়া আছে। তোমার যে ফাইন্যান্সিয়াল ইয়ার সেই ফাইন্যান্সিয়াল ইয়ারে ইন্ডেক্সেশন কত? 289। আর বিভিন্ন সালে দেখো বিভিন্ন রকম ইন্ডেক্সেশন আছে। প্রথম বছর ইন্ডেক্সেশন কত ছিল? 100। যত দিন যাচ্ছে ইন্ডেক্সেশনটা দেখো কন্টিনিউ বাড়ছে, এখন বেড়ে বেড়ে কত হয়েছে? 289। ঠিক আছে, এই ইন্ডেক্সেশনটা আরও আগে থেকে ছিল, ওটাকে রিভাইজড করে 2001 থেকে আবার নতুন করে চালু করেছে। অনেক বড় লিস্ট হয়ে গেছিলো, যার জন্য রিভাইজ করে 2001 থেকে চালু করেছে। এবার কোশ্চেন হচ্ছে এখানে যে যদি কোনো অ্যাসেট বিক্রি তো অবশ্যই এই বছরে হবে, কারণ 2019-20 যদি বিক্রি না হয় তাহলে 2019-20 ক্যাপিটাল গেইন আসার কোনো প্রশ্ন নেই। তাহলে 100% শিওর যে বিক্রি হবে 2019-20-তে, কিন্তু কেনাটা সেটা তার আগে যে কোনো বছর হতে পারে। মেবি ওটা হতে পারে 18-19, মেবি ওটা হতে পারে 2004-05, বা মেবি ওটা হতে পারে 2001-02। তাহলে 1-2 সালে যদি কোনো 1-2 সাল বা তার পর থেকে যদি কোনো অ্যাসেট কেনে তার ইন্ডেক্সেশন তো আমি ছক থেকে পেয়ে যাবো। কিন্তু কোশ্চেন হচ্ছে যদি 1-2 এর আগে কোনো সম্পত্তি কিনে রাখে তার ইন্ডেক্সেশনটা কোত্থেকে পাবো? আমি কি বলতে চাইছি বুঝতে পেরেছো? যখন আমি ইন্ডেক্সেশন করবো, ইন্ডেক্সেশনে কী করতে হচ্ছে আমাকে? ওপরে বসাতে হচ্ছে কস্ট অফ অ্যাকুইজিশন ইন্টু ওপরে বসাতে হচ্ছে ইন্ডেক্সেশন ফর দ্য ইয়ার অফ ট্রান্সফার, মানে তোমার যে বছর ট্রান্সফার হচ্ছে তাহলে ট্রান্সফার হচ্ছে মানে কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ার। কারেন্ট ফাইন্যান্সিয়াল ইন্ডেক্সেশন কত? 289। তার মানে 100% এই ব্যাপারটা বোঝা গেল যে ওপরে সবসময় 289ই বসবে কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ার একটা, কিন্তু নিচেটা তো চেঞ্জ হবে। এবার নিচেরটা যদি 2001-02 সাল থেকে 2018-19 সালের মধ্যে হয় তাহলে তো আমি ছক থেকে পেয়ে যাবো, কোনো অসুবিধা নেই। কিন্তু কোশ্চেন হচ্ছে যদি 2001-02 সালের আগে হয়ে থাকে, 1990 সালে জমি কিনে রেখেছিল, আজকে পেয়েছিল, তাহলে কিনেছিল কত? 1990, 90-91 সাল, তাহলে 90-91 সালে ইন্ডেক্সেশনটা পাবো কোথেকে? কোশ্চেন আসছে না? তো তার জন্য কিছু নিয়ম ইনকাম ট্যাক্সে আছে, সেটা দেখে নাও, নোট বলে নিচে দেওয়া আছে। তারপর বলছে ওয়ার দ্য অ্যাসেট অ্যাকোয়ার। তোমাদের ইন্ডেক্সেশন চালু হয়েছিল কবে থেকে? ইন্ডেক্সেশন চালু 2001-02। তাহলে 1-2 সালে যদি কোনো অ্যাসেট কিনে থাকে তার ইন্ডেক্সেশন নাম্বার তুমি ছক থেকে পেয়ে যাবে। কিন্তু যদি ওর আগে কেনে তখন কি হবে? দেন ইন্ডেক্সেশন বেনিফিট শ্যাল বি অ্যাভেলেবল ফর দ্য ইয়ার 1-2। কীভাবে? ইন্ডেক্সেশন দেখো তোমাকে দিয়ে দিয়েছে নিচে, শুধু ফর্মুলাটা দেখে নাও। কস্ট অফ অ্যাকুইজিশন লিখবে ইন্টু ইন্ডেক্স অফ দ্য ইয়ার অফ ট্রান্সফার, মানে ওপরে 289, ইন্ডেক্স ফর দ্য ইয়ার ইন হুইচ দ্য ক্যাপিটাল অ্যাসেট ওয়াজ ফার্স্ট হেল্ড বাই দ্য কারেন্ট ওনার। ঠিক আছে, প্রথম প্রভিশনটা কী বলেছে একবার রিড মারো। এ ফ্রম দ্য ইয়ার 1-2 থেকে ইন্ডেক্সেশন বেনিফিটটা পাবে।
আর নেক্সট একটা বলেছে দেখো, where the asset acquired through any mode specified 49(1), then indexation benefit shall be available from the year when the current owner first held the property। এর মানে কি, সেকশন 49(1)তে কি বলা আছে, তুমি অ্যাসেট কীভাবে অ্যাকোয়ার করতে পারো। নর্মালি দুভাবে অ্যাকোয়ার করা যায় একটা অ্যাসেটকে দুভাবে অ্যাকোয়ার করা যায়। এক নম্বর হলো তুমি নিজে পয়সা দিয়ে কিনে নিলে, সেখানে কোনো প্রবলেম নেই। কিছু কিছু জায়গায় এরকম হয় না, কিছু ইনহেরিটেড প্রপার্টি থাকে, গিফটেড প্রপার্টি থাকে। যেমন মনে করো আমার দাদু, সাপোজ আমার দাদু যখন ছোটো ছিল একটা জমি কিনে রেখেছিল, আমার দাদু বয়সকালে মারা গেছে, ঠিক আছে, দাদু কী করলো, জমিটা আমার নামে ট্রান্সফার করে দিল। তাহলে যদি কস্ট অফ অ্যাকুইজিশন ধরতে হয়, তাহলে লজিক্যালি কোনটা ধরা উচিত? আমার দাদু যে দামে কিনেছিল, যখন কিনেছিল আমার দাদু সে যখন বহুকাল আগে কিনেছিল, তো সেক্ষেত্রে কস্ট অফ অ্যাকুইজিশন কী করে পাবো? বুঝতে পারছি আমি কী বলতে চাইছি? আমার দাদু তো কিনেছিল প্রায় 20 বছর আগে, 20-30 বছর আগে কিনেছিল, আর এখন আমি ওটার মালিক হয়েছি। কারণ দাদু সাকসেশন ডিড করে রেখে গেছিলো, গিফট ডিড বলতে পারো, সাকসেশন ডিড বলতে পারো, ওই ডিড থেকে আমার নামে ট্রান্সফার অটোমেটিক্যালি ওটা হয়ে গেছে। তাহলে জমির বর্তমান মালিক কি আমি জমিটা যদি বিক্রি করে তাহলে ক্যাপিটাল গেইন লাগবে, অবশ্যই লং টার্ম ক্যাপিটাল গেইন লাগবে। তো সেক্ষেত্রে ইন্ডেক্সেশনটা কীভাবে করবো? সেক্ষেত্রে বলছে where the asset is acquired through any mode specified under 49(1), then indexation benefits shall be available from the year when the current owner first held the property। মানে যবে থেকে প্রপার্টিটা আমার নামে হয়েছে তবে থেকে ইন্ডেক্সেশন চালু হবে। আমার দাদু যবে থেকে প্রপার্টি কিনেছিল তবে থেকে হবে না, ঠিক আছে? চলো, কস্ট অফ ইমপ্রুভমেন্টের ক্ষেত্রেও তাহলে ইন্ডেক্সেশন হওয়া উচিত। সেম জিনিস, কস্ট অফ ইমপ্রুভমেন্ট ইন্টু ইন্ডেক্স ফর দ্য ইয়ার অফ ট্রান্সফার ডিভাইডেড বাই ইন্ডেক্স ফর দ্য ইয়ার অফ ইমপ্রুভমেন্ট। যে বছর ইমপ্রুভমেন্ট করেছে সেই বছরের ইন্ডেক্সেশন নিচে, আর যে বছর ট্রান্সফার করেছে সেই বছর ইন্ডেক্সেশন ওপরে, মানে 100% শিওর ওপরে 289 বসবে, নিচেরটা চেঞ্জ হবে। নেক্সট কী বলেছে, নোটটা পড়ো। নোট, এনি কস্ট অফ ইমপ্রুভমেন্ট ইনকার্ড প্রায়ার মানে কি আগে, টু 1/4/2001 শ্যাল বি ইগনোর। সিম্পল জিনিস বলতে যে ভাই ঝামেলা করার দরকার নেই, তোমাদের ইন্ডেক্সেশন চালু হয়েছে 2001 সাল থেকে, ফাইন্যান্সিয়াল ইয়ার 1-2, তো ফাইন্যান্সিয়াল ইয়ার 1-2-এর আগে যদি কোনো হয়ে থাকে, ইমপ্রুভমেন্ট হয়ে থাকে, তাকে ইন্ডেক্সেশন করার দরকার নেই। তাহলে আমি শুধুমাত্র সেই জিনিসগুলোরই ইন্ডেক্সেশন করবো যেটা 1/4/2001 পরে হয়েছে। বি পড়ো, where an asset is acquired through any mode specified, সেম জিনিস বলেছে, সেক্ষেত্রে কী হবে, দ্য ইন্ডেক্সেশন বেনিফিট শ্যাল বি অ্যাভেলেবল ফ্রম দ্য ইয়ার when the improvement expenditure incurred whether by current owner or by previous owner। বোঝা গেল? ইন্ডেক্স কস্ট অফ ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে কী হয়, কস্ট অফ ইমপ্রুভমেন্ট ইনটু ইন্ডেক্স অফ দ্য ইয়ার অফ ট্রান্সফার, মানে যে বছর বিক্রি করেছে সেই বছরের ইন্ডেক্সেশন ডিভাইডেড বাই ইন্ডেক্স অফ দ্য ইয়ার অফ ইমপ্রুভমেন্ট। তাহলে যখন বাড়ি জমিটা যখন কিনছে তাহলে ওপরে বসবে কারেন্ট ইয়ার ইন্ডেক্সেশন, আর যে বছর কিনেছিল তার ইন্ডেক্সেশন। আর ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে ওপরে বসবে কারেন্ট ইয়ার ইন্ডেক্সেশন, আর যে বছর ইন্ডেক্সেশন করেছিল সেই বছরের ইন্ডেক্সেশন, ঠিক আছে? এখানে নাটসেলে কী বলেছে দেখো, মানে নাটসেল মানে হলো ওপরে যে এত কিছু বললে সেটাকে সংক্ষেপে কী বলছে। বেনিফিট অফ ইন্ডেক্সেশন when the previous owner's period of holding is considered in order to find out whether an asset is a short term or long term capital asset. The period of holding of previous owner shall be considered applicable as the case mentioned 49(1), gift, will, etc. However, the benefit of indexation in case of index cost of acquisition shall be available from the year in which the present owner held in the asset. Further to note that benefit of indexation in case of cost of improvement shall be available when the actual improvement expenditure incurred। আর যদি কোনো খরচা 1/4/2001 আগে হয়, further to remain that any improvement cost incurred before 1/4/2001 shall not be considered। ঠিক আছে? তার মানে এখানে নর্মালি শেখার একটা জিনিসই আছে,
যদি ইমপ্রুভমেন্ট কোনো কস্ট হয় সেটা 2001-4 আগে হলে সেটা টোটালি ইন্ডেক্সেশন থেকে ইগনোর করতে বলছে। ঠিক আছে, এই হলো বেসিক জিনিস। তাহলে বেসিক সিম্পল জিনিস আছে শর্ট টার্ম ক্যাপিটাল গেইনের ক্ষেত্রে সিম্পল। প্রথমে কি লিখবো? সেলস কনসিডারেশন নেট লেস এক্সপেন্সেস অন ট্রান্সফার লেস কস্ট অফ অ্যাকুইজিশন লেস কস্ট অফ ইমপ্রুভমেন্ট। এখানে ইন্ডেক্সেশনের কোনো ব্যাপার নেই। যদি লং টার্ম হয়ে থাকে তাহলে সেলস কনসিডারেশন লেস এক্সপেন্সেস অন ট্রান্সফার লেস ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন লেস ইন্ডেক্স কস্ট অফ ইমপ্রুভমেন্ট। ঠিক আছে, চলো একটা অঙ্ক করি। কোশ্চেন নাম্বার 3। পড়ো কি বলছে? মিস্টার আনন্দ হ্যাজ পারচেজ আ হাউস প্রপার্টি। তো বাড়িটা কবে কিনেছে? 17/8/2002 ফর রুপিস 5 লাখ। 5 লাখ টাকা যেটা বাড়ি কিনেছে। অন 1/5/2004 হি কনস্ট্রাক্ট নিউ ফ্লোর অন দ্য সেম হাউস। 2.5 লাখ টাকা দিয়ে নতুন ফ্লোর বানিয়ে ইমপ্রুভমেন্ট করেছে। অন 1/10/2019 হি সোল্ড সাচ হাউস 18 লাখ। 18 লাখ টাকা দিয়ে কী করেছে? বাড়ি বেচে দিয়েছে। বাড়ি বেচার সময় ব্রোকারেজ লেগেছে কার ওপর? 2% লেগেছে সেলিং প্রাইসের ওপর। ফর অবশ্যই কাস্টমার অ্যারেঞ্জ করার জন্য ব্রোকারেজ দিতে হয়েছে। কম্পিউট ক্যাপিটাল গেন। তো যখনই ক্যাপিটাল গেন অঙ্ক করবে সবার প্রথম তোমাকে আইডেন্টিফাই করতে হবে ওটা লং টার্ম অ্যাসেট না শর্ট টার্ম অ্যাসেট। তো অ্যাসেটটা কিনেছিল কবে? 2002 সালে। 2002 সালে কিনেছিল। আর বিক্রি করছে কবে? অবশ্যই এই বছর। এই বছর বিক্রি করছে মানে না এই বছর ক্যাপিটাল গেন আসছে। তাহলে 2002 থেকে 2019 লং টার্ম ক্যাপিটাল গেন হচ্ছে অবশ্যই 36 মাসের বেশি। ঠিক আছে, চলো অঙ্কটা করি। সিম্পল অঙ্ক। চলো হেডিং করো একটা, কম্পিউটেশন অফ ক্যাপিটাল গেইন অফ, একটা নাম দেওয়া আছে মিস্টার আনন্দ। মিস্টার আনন্দ for the assessment year 2020। এই হলো হেডিং। ঠিক আছে, দুটো রুবিজের কালাম করব। দুটো রুবিজের কালাম করছি। এখানে তো একটাই অ্যাসেট আছে, তো আলাদা করে অ্যাসেট মেনশন করার দরকার নেই, কারণ একটাই অ্যাসেট আছে। যদি পরীক্ষায় 2-3টে অ্যাসেটের ডিটেলস দিল, মনে করো বাড়ি দিল, গাড়ি দিল, তারপর তোমার জুয়েলারি দিল, শেয়ার দিল, 4টে, তাহলে আমি ওপরে এক একটা অ্যাসেট আলাদা আলাদা করে লিখে লিখে আমি বের করবো। এখানে আমাকে একটাই অ্যাসেট আছে, তো আমি আর লিখে দিচ্ছি না। চলো, তো সবার প্রথমে কী লিখবো? সেলস কনসিডারেশন। কত টাকা বলো? 18 লাখ। 18 লাখ টাকা দিয়ে বিক্রি করেছে। একদম প্র্যাকটিক্যালি বোঝো, 18 লাখ টাকা দিয়ে বিক্রি করেছে। বিক্রি করতে গিয়ে দালালি দিতে হয়েছে, লেস এক্সপেন্সেস অন ট্রান্সফার। দালালিটা কার ওপর লাগবে? অবশ্যই 18 লাখের ওপর লাগবে। অবশ্যই 18 লাখের ওপর লাগবে। 18 লাখের ওপর কত পার্সেন্ট? 2%। কত হচ্ছে দেখো? 36,000। তো বাইরে কত যাবে? 17 লক্ষ
কত হচ্ছে? 17,64,000। তাহলে আমি বাড়ি বিক্রি করে নেট আমি হাতে পেলাম কত? 17,64,000। ওকে, এখান থেকে মাইনাস কী হবে? লেস। এটা লং টার্ম ক্যাপিটাল গেন তো, তাহলে ইন্ডেক্সেশন করতে হবে। লেস ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন। তাহলে ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন কী হবে? কস্ট অফ অ্যাকুইজিশন কত ছিল বাড়িটার? কত টাকা দিয়ে কিনেছিল বাড়িটা? 5 লাখ। 5 লাখ। এখানে ক্যালকুলেশনটা করব। হ্যাঁ, 5 লাখ ইন্টু ওপরে তো বসবে কত? 289। আর নিচে কোন সালে কিনেছিল দেখো? না, বাড়ি কিনেছিল 2002, মানে 2-3 ফাইন্যান্সিয়াল ইয়ার 2-3 অগস্ট মাসে কিনেছে না? তাহলে 2-3 কত? 105। তো কত হচ্ছে? কিনার কলমে লিখবে 13,76,190। হ্যাঁ। 13,76,190। তাহলে বুঝতে পারলি ইন্ডেক্সেশনের বেনিফিটটা কোথায়? বাড়িটা কিনেছিল কত? 5 লাখ টাকা দিয়ে, কিন্তু ইনকাম ট্যাক্স বলছে না, বাড়ি কিনেছিল কত টাকা দিয়ে? 13,76,000। এর ফলে বেনিফিট হলো কি না ওর? যদি এরা 5 লাখ ঢুকিয়ে দিত তাহলে গেনটা তো অনেকটা বেড়ে যেত। তো এই ভ্যালুটা বাড়ার ফলে গেনটা কমে যাবে। এই বেনিফিটটা দেওয়া, যার জন্য ওখানে লেখা ছিল ইন্ডেক্সেশন বেনিফিট। ঠিক আছে, লেস। আরেকটা লেস হবে তো, ইন্ডেক্স কস্ট অফ ইমপ্রুভমেন্ট। ইমপ্রুভমেন্ট কোন সালে করেছিল? 2.5 লাখ টাকা করেছিল না? ওপরে তো 289। কোন সালে করেছিল? 2004, মানে 4-5। 4-5-এ দেখো কত আছে? 113। 6,39,380। 6,39,300, চলো 81 করে দিচ্ছি। 6,39,381। চলো যোগ করে বাইরে পাঠাও। কুড়ি লক্ষ 15,571। ঠিক আছে, বিয়োগ করো। আলটিমেট গেন তো হলো না, উল্টো হয়ে গেল লস। আমি ব্র্যাকেটে দিয়ে দেবো, ব্র্যাকেটে দিয়ে লিখে দেবো LTCG। যেহেতু আমি ব্র্যাকেটে দিয়ে দিচ্ছি আর লস কথাটা লিখছি না, আমি LTCG লিখবো। LTCG মানে লং টার্ম ক্যাপিটাল গেন। লং টার্ম ক্যাপিটাল সোজাসুজি লিখে দাও, লং টার্ম LTCG, লং টার্ম ক্যাপিটাল গেন। লং টার্ম ক্যাপিটাল গেন। ওকে, ক্লিয়ার তো? দেখে না কোনো ডাউট আছে কিনা অবধি? আর এখানে কোনো সেকশন আসবে না। ঠিক আছে, যে কটা আছে আমি করিয়ে দেবো, সব কটা নেই, কিছু আছে ক্যাপিটাল গেন, ব্যাস আর কিছু লিখতে হবে না। ওকে, কোশ্চেন নাম্বার 5-এ চলে এসে। কি বলছে বলো? মিস পরি হ্যাজ অ্যাকোয়ার্ড আরবান ল্যান্ড অন 1/4/1996। ক লাখ টাকা দিয়ে কিনেছে? 5 লাখ টাকা দিয়ে কিনেছে। সে ইনকার্ড ইমপ্রুভমেন্ট, এই ডেটে ইমপ্রুভমেন্ট করেছে। কবে কবে ইমপ্রুভমেন্ট করেছে? 1/7/2000 1 লাখ টাকা, 1/8/2010 2 লক্ষ টাকা, 1/9/2019 মিস পরি সোল্ড
সাচ প্রপার্টি 75 লাখ টাকা দিয়ে প্রপার্টি বিক্রি করে দিয়েছে। বিক্রি করতে ব্রোকারেজ লেগেছে কত পার্সেন্ট? 2%। দ্য ফেয়ার মার্কেট ভ্যালু অন 1/4/2001 ইজ এত। তাহলে এইখানে আমরা শিখব যে যদি কোনো প্রপার্টি ইন্ডেক্সেশন পিরিয়ড যেখান থেকে শুরু হয়েছে তার আগে কেনা হয়, তার ভ্যালুয়েশনটা কিভাবে করা হয়। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ প্র্যাকটিক্যালি তোমরা যখন কাজ করতে যাবে তখন কিন্তু এই ধরনের অঙ্কই তোমাকে ফেস করতে হবে। এটা করেই ছেড়ে দেবো চুলি। ওকে, চলো হেডিং করো। আমি আর হেডিং করছি না, তোমরা হেডিং করো। কম্পিউটেশন অফ ক্যাপিটাল গেন অফ মিস পড়ি ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2020-21। ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2020-21। ওকে, চলো। আচ্ছা, এখানে এই বাড়িটার ক্ষেত্রে বাড়িটা লং টার্ম না শর্ট টার্ম? অবশ্যই লং টার্ম। 96 সালে কিনেছে আর বিক্রি করছে এই বছর, ঠিক আছে? তাহলে সবার প্রথমে কি লিখবো আমি? সেলস কনসিডারেশন। ইনার কলামে লেখো কত টাকা সেলস কনসিডারেশন? 75 লাখ। ওকে, এখান থেকে মাইনাস কি হবে? ব্রোকারেজ বা এক্সপেন্সেস অন ট্রান্সফার। আমি ব্রোকারেজই লিখে দিচ্ছি, চলো, কোনো অসুবিধা নেই। 75 লাখের ওপর কত পার্সেন্ট? 2%। কত টাকা বলবো? 1,50,000। তাহলে কত হলো? 60 লাখ কি করে হচ্ছে? 73,50,000। $73,50,000। ওকে, ক্লিয়ার? 73,50,000। এবার এখান থেকে মাইনাস হবে লেস কস্ট অফ ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন, সরি, ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন। ঠিক আছে? এবার জমিটা কিনেছিল কত টাকা দিয়ে? দেখো, 5 লাখ। কিন্তু তুমি যদি ইন্ডেক্সেশন করতে চাও তাহলে উপরে তো বসলো তোমার 289, আর নেক্সট নিচে বসবে যে সালে কিনেছিল। তো যে সালে কিনেছিল সেই সালে তো ইন্ডেক্সেশন নেই, তাহলে ইন্ডেক্সেশনটা কোন সালে নেবো? যে বছর তোর ইন্ডেক্সেশন চালু হয়েছে, তাই তো বললাম। কোন বছর চালু হয়েছে? 2001-2 কত ছিল? 100। তার মানে এটা পাক্কা বাত হয়ে গেল যে যদি কোনো প্রপার্টি যে সালে ইন্ডেক্সেশন হয়েছে তার আগে যদি কেনা হয় তাহলে কি হবে? যেখান থেকে ইন্ডেক্সেশন শুরু হয়েছে নিচে সেটাই বসবে, আর উপরে বসবে কারেন্ট ইয়ারে, মানে 289। ওকে, কিন্তু আরেকটা কোশ্চেন আছে, আমি কস্ট অফ অ্যাকুইজিশন কোনটা নেবো? যে দামে ও কিনেছিল, না ফেয়ার মার্কেট ভ্যালু যেটা যেদিন থেকে ইন্ডেক্সেশন চালু হয়েছে সেই দিন একটা? না, কারণ বলছি শোনো, এটা লজিক্যালি ভালো। তুমি মনে করো সাপোজ আমার দাদু একটা 30 বছর আগে একটা জমি কিনেছিল,
তো ইন্ডেক্সের দাম যদি 30 বছর আগে করা হবে না, তখন তো জমির দাম অল্প ছিল। কারণ ওই দাম ধরে আমি যদি ওটাকে ইন্ডেক্সেশন করি, তার ভ্যালুও তো আসবে অল্প, কারণ বেসিকটা তো অল্প। ইন্ডেক্সেশন কি হচ্ছে, কোনো একটা প্রপার ভ্যালুকে তুমি ইন্ডেক্সেশন করছো, কোনো একটা প্রপার ফিগারকে। তো সেই ছোট ফিগারটাকে নিয়ে তুমি যদি ইন্ডেক্সেশন করো, তাহলে আলটিমেট রেজাল্ট তো ছোটোই আসবে। আর যদি কস্ট অফ অ্যাকুইজিশন ছোটো চলে আসে, তা আমার হাতে তো বাম্পার ক্যাপিটাল গেইন লেগে যাবে। বুঝতে পারছি কি বলতে চাইছি? যার জন্য ইনকাম ট্যাক্স সিম্পলিফাই করে দিয়েছে, বলছে যদি এরকম সিচুয়েশন তৈরি হয়ে যায়, তাহলে তুমি যে দামে কিনেছো আর যেদিন ইন্ডেক্সেশন চালু হয়েছে, এই দুটো দিনের ফেয়ার মার্কেট, মানে দুটো দিন না সরি, যেদিনে ইন্ডেক্সেশন চালু হয়েছে সেই দিনকার ফেয়ার মার্কেট ভ্যালু দেখো। তো তোমাকে দুটো ফিগার এলো, তুমি যে দামে কিনেছো আর যেদিন ইন্ডেক্সেশন চালু হয়েছে সেদিনকার ফেয়ার মার্কেট ভ্যালু, দুটোর মধ্যে যেটা বড় তুমি সেটা নিয়ে নাও। তাহলে যদি কোনো অ্যাসেট যদি 1/4/2001 আগে কেনা হয়, তখন তাহলে কস্ট অফ অ্যাকুইজিশন কী হবে? কস্ট অফ অ্যাকুইজিশন অর ফেয়ার মার্কেট ভ্যালু অ্যাজ অন 1/4/2001 হুইচএভার ইজ হায়ার। তাহলে বড় ভ্যালুটাই আসছে। ক্লিয়ার? তাহলে ও জমি কিনেছিল আমার অঙ্কে কত টাকা দিয়ে? 5 লাখ টাকা দিয়ে জমি কিনেছিল। ভুলে গেছিলাম। 5 লাখ টাকা দিয়ে জমি কিনেছিল, কিন্তু ফেয়ার মার্কেট ভ্যালু 1/4/2001 কত ছিল? 5.5 লাখ টাকা। তাই দুটোর মধ্যে বড় কোনটা? 5.5 লাখ টাকা। তাহলে ইন্ডেক্সেশনও হবে কত দিয়ে? 5.5 লাখ টাকা দিয়ে। 5.5 লাখ ইন্টু ওপরে কত বসবে? 289, আর 100% শিওর নিচে বসবে 100। কত আসছে? 15,89,500। ঠিক আছে, আর কি বসবে? ইন্ডেক্সড কস্ট অফ ইমপ্রুভমেন্ট। ওকে, ইন্ডেক্স কস্ট অফ ইমপ্রুভমেন্ট। ওকে, এবার দেখো ইমপ্রুভমেন্ট কবার করেছে ও? দুবার। একটা করেছে 1/7/2000, আর একটা করেছে ইমপ্রুভমেন্ট, না সরি, একটা করেছে 1/7/2000 আর একটা করেছে 1/7/2010। ঠিক আছে, তাহলে এখানে কোন ইন্ডেক্সেশনটা নেওয়া হবে? আমার ইন্ডেক্সেশন যেটা 1/4/2001 আগে করা হয়েছে, সেটা তুমি ইন্ডেক্সেশন পাবে না ইমপ্রুভমেন্ট কস্টের ক্ষেত্রে। তো সেটা টোটালি কি করতে হয়? ইগনোর করতে হয়। একটু আগেই তো পড়ালাম, এর মধ্যে ভুলে গেলে? পাতা উল্টাও। নোটস বলে লেখা আছে, নোটসে 1 নম্বর কি লেখা আছে? নোটের 1 নম্বর কি লেখা আছে? এনি কস্ট অফ ইমপ্রুভমেন্ট ইনকার্ড প্রায়র, প্রায়র মানে আগে, 1/4/2001 শ্যাল বি ইগনোর। টোটালি বারণ করছে নিতে, ইগনোর করো। তাহলে এখানে দুটো কস্ট অফ ইমপ্রুভমেন্ট আছে, একটা যে 2000 সালে, একটা 2010 সালে। তাহলে কোনটাকে ইগনোর করবো আমি? 2000 সালেরটা। তো টোটালি বাদ। তাহলে শুধু নেওয়া হবে কোনটা? 2010। 2010 সালে কত টাকা ছিল? 2 লাখ। 2 লাখ ইন্টু ওপরে কত বসবে? 289। আর কবে করেছিল? 1/8/2010, মানে 10/11। 10/11 সালের দেখে নাও, 167 কত হচ্ছে? 346,108 কত হচ্ছে? 19,35,608। তো ফাইনালি গেন হচ্ছে কত? 54,14,392 লং টার্ম ক্যাপিটাল গেন। ঠিক আছে, লং টার্ম ক্যাপিটাল গেন। ওকে, তাহলে এই অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক ছিল, কারণ দুটো নতুন জিনিস শেখার ছিল। কী কী শিখলে বলো? কী শিখলে বলো? ঠিক করে বলো, গুছিয়ে। যদি কোনো, বাংলাতেই বলো, যদি কোনো অ্যাসেট যদি 1/4/2001 আগে কেনা হয়, সেক্ষেত্রে ইন্ডেক্সেশন কীভাবে করব? কস্ট অফ অ্যাকুইজিশন
আর ফেয়ার মার্কেট ভ্যালু অ্যাজ অন 1/4/2001, কারণ 1-2 থেকে চালু হয়েছে না ইন্ডেক্সেশন, দুটোর মধ্যে যেটা বড় সেটা নেওয়া হবে। আর ইমপ্রুভমেন্ট কস্টের ক্ষেত্রে যদি কোনো 1/4/2001 আগে ইমপ্রুভমেন্ট কস্ট করে দেওয়া থাকে সেটা টোটালি ইগনোর করতে হবে। তাহলে ইমপ্রুভমেন্ট কস্ট কোনগুলোকে নেবো? যে ইমপ্রুভমেন্ট কস্টগুলো 1/4/2001 পরে। আর যখন কস্ট অফ অ্যাকুইজিশনের ক্ষেত্রে আমরা ইন্ডেক্সেশন করব, ওপরে বসবে 289 আর নিচে তাহলে কোন ইন্ডেক্সেশন বসবে বলেই দিয়েছি যে ইন্ডেক্সেশন বেনিফিট যে সাল থেকে ইন্ডেক্সেশন চালু হয়েছে সেই সালের হবে, মানে নিচে বসবে 100। ঠিক আছে, তাহলে আজকে এখানেই বন্ধ করছি। থ্যাংক ইউ, বাই।